আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বারবার আর্থিক নীতির পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, দাবি এফবিসিসিআই এর। 3 মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করার আশ্বাস গভর্নরের। 2,65,000 কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন, অগ্রাধিকার প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উন্নয়ন রূপরেখায় বদলে গেছে দেশ, দাবি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ শুধু ভারতের প্রভুত্ব করছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সারা দেশে আবারও দুদিনের হিট অ্যালার্ট, 5 বিভাগে তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি পর্যন্ত। কাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আর্থিক খাতে বারবার নীতি পরিবর্তনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তবে আগামী 3 মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে বলে ব্যবসায়ীদের আবারও আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সমস্যার সমাধান হবে বলে দাবি করেন তিনি। তার কথায় আস্থা রাখতে চান ব্যবসায়ীরা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। বর্তমানে সুদহার বাজারে ছেড়ে দেওয়া নিয়ে সংশয় রয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ব্যাংক খাতের দুর্বল অবস্থা নিয়েও চিন্তিত তারা। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বৈঠকে দেশের সার্বিক অর্থনীতি, ব্যাংক খাত, সুদহার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলার রেট নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা। এ সময় উষ্মা প্রকাশ করেন ইকোনমিক জোনগুলোর বাইরে শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা আরোপের। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। আমি অনুরোধ করেছি এবং বিবেচনা করার জন্য বলেছি যে এই বিষয়টি আমাদের পূর্বে থেকে নোটিশ না দিয়ে আপনারা এটা সার্কুলার দিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। বারবার আর্থিক নীতি পরিবর্তনের কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে ব্যবসায়ী সংগঠনগুলো। এদিকে ডলারের মূল্য ও সুদহার আর না বাড়ানোর দাবি জানান তারা। ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এগুলো তো একটার সাথে একটা রিলেট করে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আমাদের এক্সচেঞ্জ লসে তো সিরিয়াস এফেক্ট হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি। একটা প্রজেক্ট করতে আমি যে একটা কস্ট করবো 10%, এখন এটা 14% যদি হয়, অবশ্যই এটা আমার ব্যবসার পরিস্থিতি আমার হ্যাম্পার হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি এবং ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট দূর হবে বলে আবারও আশ্বাস দিয়েছেন গভর্নর। নিরুপায় হয়ে এই আশ্বাসেই ভরসা রাখছেন বলেও জানান ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চলমান অর্থনৈতিক নানা চাপের কারণে বরাদ্দ বেশি না বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। 1321টি প্রকল্পের মধ্যে পরিবহন, জ্বালানি, শিক্ষাসহ 10টি খাতেই বরাদ্দ 2,42,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে NEC সভায় এসব অনুমোদন দেওয়া হয়। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি ঋণ ও সহায়তা প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শারফুল আলমের রিপোর্ট। দেশ জুড়ে প্রান্তিক জনপদকে সহজ যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে বেশি 70,687 কোটি 71 লাখ টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের 26.5 ভাগেরও বেশি। তবে বেশি বরাদ্দ পেলেও এবার পরিবহন খাতে 4,000 কোটি টাকা কম পাচ্ছে। বিশ্ব অর্থনীতি বিবেচনায় এবার খাদ্য নিরাপত্তা, কৃষি, বিদ্যুৎ, দক্ষ জনশক্তি ও দারিদ্রতা কমিয়ে আনার পরিকল্পনা নিয়ে নতুন এডিপি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা বিভাগ। শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এনার্জির বিষয়াদি রয়েছে, বিদ্যুতের লাইনের ব্যাপার আছে। এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্প করে নিয়ে আসি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে 2-1টি অনুশাসন দিয়েছেন।
একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানের যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আমরা প্রকল্প পরিচালকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে পাঠাই এবং প্রশিক্ষণ শেষে যখন ফেরত আসে তাকে ওই প্রকল্প অথবা ওই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করি না। নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাবরের মতো এবারও দ্বিতীয় বৃহৎ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 40,751 কোটি টাকা। এছাড়াও শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষিসহ 10 খাতে বরাদ্দের পরিমাণ প্রায় 2,42,093 কোটি টাকা। ভূমি অধিগ্রহণটিকে অন্যভাবে করে নিয়ে প্রকল্প শুরুর আগে ওটি করে নিয়ে আমরা প্রকল্প শুরু করতে পারি কিনা, এটি আমাদের জন্য একটা বার্নিং ইস্যু, আমাদের একটা চিন্তার বিষয়। আমরা এটি চিন্তা করছি এবং এর একটা ওয়ে আউট বের করবার জন্য আমরা সচেষ্ট আছি। এর আগে রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। চলতি অর্থ বছরে এডিপির আকার 2,63,000 কোটি টাকা। সেই হিসাবে এবার এডিপির আকার বাড়ল 2,000 কোটি টাকা বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন আসিম জাওয়াদের স্ত্রী রিফাত অন্তরা, বাবা মোহাম্মদ আমানুল্লাহ, মা নীলুফার আক্তার, মেয়ে আয়েজা ও ছেলে আয়াজ। এ সময় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের বুকে জড়িয়ে সান্ত্বনা দেন। নিহত আসিম জাওয়াদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। গত 9 মে চট্টগ্রামে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে মারা যান বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তার মায়ের ইচ্ছায় পাইলট আসিম জাওয়াদকে মানিকগঞ্জে নানার কবরে সমাহিত করা হয়। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রেসিডেন্টকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর উদ্বেগ জানান। এই ঘটনাকে বৈশ্বিক গণতন্ত্রের উপর চরম আঘাত বলে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। বুধবার স্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় নগরী হ্যান্ডলোভায় সরকারি এক বৈঠক শেষে বের হওয়ার সময় তাকে গুলি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাই এই নিয়ে বিএনপির বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন রূপরেখার কারণে গত 15 বছরে দেশ অনেক বদলে গেছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে রহমতে আলম মিশন এতিমখানায় খাদ্য বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিএনপি এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে বকুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রয়েছে। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ মানুষ। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
শুধু ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের প্রভুত্ব রক্ষায় কাজ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, সরকারের নতজানু নীতির কারণেই ভারতের কাছ থেকে কোনো ন্যায্য অধিকার আদায় সম্ভব হয়নি। এতে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পতনের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এই বিরোধিতার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিরোনামে এই সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জন্মলগ্ন থেকেই বাংলাদেশকে ন্যায্য অধিকার বঞ্চিত করেছে ভারত। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ন্যায্য অধিকার আদায় সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গরিবেশি করেছে। এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। এ সময় বক্তারা বলেন, নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে ভারত। ক্ষমতাসীনরা তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে দাবি করে তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে পরাজিত করতে হবে। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এইরকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক করবার জন্য, আমাদের নিজেদের ন্যায্য হিস্সা পাবার জন্য, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবার জন্য যারা লড়াই করে তারা সবাই এক জায়গায় আসে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে বলেও সতর্ক করেন বক্তারা। এই জাতির কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মানুষের জীবন তাপ প্রবাহের কারণে সারা দেশে আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে সূর্যের খাড়া অবস্থান এবং বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছেন তারা। তবে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানান আবহাওয়াবিদরা। আদিন সজীবের রিপোর্ট। এপ্রিল ও মে মাসের শুরুতে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয় জনজীবন। 28 এপ্রিল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে স্বস্তি নিয়ে আসে কয়েকদিনের বৃষ্টি, এতে কিছুটা কমে তাপমাত্রা। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় আবার বেড়েছে তাপপ্রবাহ। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে দেয়া হয়েছে 48 ঘন্টার হিট অ্যালার্ট। আমাদের মাথার উপরে এখন সূর্য অবস্থান করছে, যার কারণে কিন্তু এই সময় তাপমাত্রা অন্যান্য বছরের অন্যান্য সময়ের তুলনায় তাপমাত্রা বেশি থাকে। এই তাপপ্রবাহটা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আজকে এবং আগামীকালকেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও কোথাও কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে সেটা 40 ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখ থেকে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। কমবে তাপমাত্রা, দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। এবার 18 তারিখের পর যে বৃষ্টির ধারাটা শুরু হবে সেটা আবার 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সেইটা ধারা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার আমরা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে শেষের দিকে, মাসের শেষের দিকে কি অবস্থা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 18 তারিখে দেশের পশ্চিমাংশে কিছুটা অংশে থাকতে পারে। এরপর কিন্তু সেই হিট অ্যালার্টটা থাকবে না আমাদের, কারণ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে আবহাওয়াবিদদের মতে এই তাপপ্রবাহ থেকে মুক্তি ও সহনীয় তাপমাত্রার জন্য দেশবাসীকে অপেক্ষা করতে হবে জুনের মাঝামাঝি পর্যন্ত। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অপরিকল্পিতভাবে চামড়া শিল্পের বিস্তার পরিবেশ ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
সঠিক ব্যবস্থাপনা ছাড়া ট্যানারি স্থানান্তরকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এই সময় চামড়া শিল্পে অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি বলেন, পরিবেশ বান্ধব না হলে চামড়া শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়। এই খাতকে লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নতুন করে তৈরি করার আহ্বান জানান তিনি। শুধুমাত্র দূষণ নয়, টেকনিক্যাল এবং অর্থনৈতিক বিষয়ে নজর দেবার আহ্বান জানান বিশেষজ্ঞরা। I don't want to get ready for 2024. I want to get ready for 2026 or 2027 and I want to get it right. এই শর্ট টার্মিজমে কিন্তু কোনো কিছু হবে না। শিল্পটাকে আমরা কিভাবে লাভজনক করতে পারি এবং সেখানে সরকারের কি ভূমিকা থাকতে পারে এবং প্রযুক্তিগত যে সহায়তা, আমার যে কাঠামো, আমার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা যদি থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়লেও এখনো জার্সি উন্মোচন করেনি ক্রিকেট বোর্ড। এই নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই তাদের। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই টাইগারদের হাতে জার্সি পৌঁছে যাবার আশা করছে বিসিবি। বিস্তারিত পরাগ আরমানের রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সব দেশই দল ঘোষণা করেছে। কিছুটা দেরি করেই দল ঘোষণা করে বাংলাদেশ। এরই মধ্যে প্রায় সব দেশ তাদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করেছে। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দল ঘোষণার মতো জার্সি উন্মোচনেও দীর্ঘসূত্রিতা পেয়ে বসেছে টাইগারদের। বিশ্বকাপের জার্সি উন্মোচনের ঘোষণা আসতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো। তিনি বলেন, জার্সি উন্মোচন হবে, আলাপ আলোচনা চলছে, 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। অবশ্য ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের জার্সি উন্মোচন করা হয়েছিল। টি-20 বিশ্বকাপে সেই ধারা রক্ষা করা যায়নি। তবে এবার হয়েছে আনুষ্ঠানিক ফটো সেশন। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিকদের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন শান্ত সাকিবরা। দল দেশ ছাড়লেও টাইগারদের বিশ্বকাপ জার্সি নিয়ে লুকোচুরির শেষ নেই। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে বিশ্বকাপের 9ম আসর। 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বারবার আর্থিক নীতির পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, দাবি এফবিসিসিআই এর। 3 মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করার আশ্বাস গভর্নরের। 2,65,000 কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন। অগ্রাধিকার প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনার উন্নয়ন রূপরেখায় বদলে গেছে দেশ, দাবি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ শুধু ভারতের প্রভুত্ব করছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সারা দেশে আবারও 2 দিনের হিট অ্যালার্ট। 5 বিভাগে তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি পর্যন্ত। কাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।